দেশের মানুষ আগামী মানে প্রত্যেকটা দিন অপেক্ষা করে 5ই আগস্টের পর থেকে, এবং গত 16 বছর অপেক্ষা করেছিল এটা জানার জন্য যে তাদের সাথে যে পরিবারের স্বজন তার সাথে কি হয়েছে আমরা জানি না এখন। যারা বেঁচে আছে কারা বেঁচে নাই এটাও জানি না আমরা। তো সেই ইনভেস্টিগেশনের জায়গায় আমরা ইফেক্টিভলি এবং সর্বোচ্চ কার্যকরী পদক্ষেপ কি কি নিয়েছে, যেমন আমরা যদি বলি যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের জন্য ট্রাইব্যুনালের ফরমেশনটা অনেক আগেই জরুরি, খুব জরুরি ভিত্তিতে দরকার ছিল। আমরা এত পরিমাণ আমাদের গণহত্যার কেস, সেটা যদি আপনারা জুলাই আগস্টের পূর্ববর্তী 16 বছরে ধরেন, অনেক অনেক কেস আছে যেটা আমরা জানি। ছাত্র দলের নেতা জনিকে 15টা গুলি করে একজন মানুষকে মেরে ফেলা হয়েছিল। প্রত্যেকটা ঘটনা মানুষের আইউইটনেসের সামনে হয়েছিল। মামুনুর বাপ্পি নিউ মার্কেট এলাকার হসপিটাল থেকে, ওইখানে হসপিটালের বেডের মধ্যেই তাকে মেরে ফেলা হয়েছিল। পরিবারের আরেকটা স্বজন পাশের বেড থেকে, কিন্তু সেটা প্রত্যেকটা ঘটনার প্রত্যেকটা হত্যাকাণ্ড যেগুলো এক্সট্রাজুডিশিয়াল কিলিং, তাদের সাথে কারা কারা জড়িত ছিল, এবং সেইটা ফাইন্ড আউট করে সেই ইনভেস্টিগেশনের জন্য হাসিন ভাইরা যেটা সত্যি তুলে ধরলেন যে এখন আমাদের যারা আসলে আমরা এখনো জানি না, এবং জানি না যে কেন ওই বিচারিক প্রক্রিয়াটাকে আরো দ্রুত গতিতে বা আরো অনেক বেশি বাস্তবায়িত কেন করা হচ্ছে না। তো সেই জায়গা থেকে আমাদের সবার পক্ষ থেকে থাকবে যে অবশ্যই ট্রাইব্যুনালটা ইমিডিয়েটলি গঠন করে কার্যক্রম শুরু করুক। আর একটা যেটা হচ্ছে, এই ট্রাইব্যুনালেই কিন্তু একটা আইনের খসড়া রেডি হচ্ছে গুমের এনফোর্সমেন্ট, যেটার কোনো আইন বাংলাদেশে প্রণয়ন করা ছিল না, এবং কনভেনশনটাতে 30 আগস্টে সরকার পক্ষ থেকে সাইন করে জাতিসংঘের যে কনভেনশনটা গুমের বিরুদ্ধে। তো সেইটাতে সম্মতি দেওয়ার পরেও এখনো খসড়া পর্যায়ে আছে, এবং আইনটা কিন্তু এখনো যায়নি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটিতে। এই জায়গাগুলোতে আসলে অনেক বেশি ফাস্টার ওয়েতে কাজ করতে হবে আমার মনে হয় আমাদের পক্ষ থেকে, কারণ আদারওয়াইজ যে কেসগুলো অলরেডি রেডি তাদের এভিডেন্স প্রোটেকশন করা, সেগুলাকে প্রসিড করানো, এবং বিচারিক প্রক্রিয়া যতক্ষণ না শুরু হচ্ছে ততক্ষণ পর্যন্ত প্রতিদিন আসলে আমাদের এই শঙ্কা বা ভয়টা থাকছে আমরা আসলে এর পরবর্তীতে কোন ধাপে যাবো, বিচারিক প্রক্রিয়ার মধ্যে আসলে কি উত্তরটা পাবো কিনা, বিচারিক প্রক্রিয়াকে আমাদের সফলভাবে করতে পারবে কিনা। কারণ আপনারা জানেন যে গুম কমিশন গঠন করা হয়েছে, গুম কমিশন ইনকোয়ারি এর জন্য। তো সেই ক্ষেত্রে কমিশনকে কিছু এখতিয়ার দেওয়া হয়েছে, বাট কমিশনের যে কার্যবিধি যা আমরা পরিলক্ষণ করছি, এখানে অলমোস্ট গতকালকে তাদের যে প্রেস ব্রিফিং ছিল তাদের বলা হলো যে মোর দ্যান 400 কেস ওখানে জমা পড়েছে। এই 400 কেস যেখানে জমা পড়েছে সেটা গত যদি 4 সপ্তাহ ধরি, এখানে কয়েকটা কেসের কতটুকু ইনভেস্টিগেশন হয়ে কোন জায়গায় গেছে, এই ট্রান্সপারেন্সি গুলো আসলে মনে হয় আনা দরকার। তাদের কাছ থেকেই জানা যে তারা একটা সিক্রেটাইজেশন আয়নার ঘর ভিজিট করেছেন, এবং আলামত দেখে তাদের মনে হচ্ছে যে অনেক কিছু ওখানে চেঞ্জ করে ফেলা হয়েছে। তো যেটা আমাদের জন্য মনে হয় যে প্রত্যেকটা কেসের ক্ষেত্রে, এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের ক্ষেত্রে বলেন, এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর ক্ষেত্রে বলেন, এই সিক্রেট ডিটেনশন সেল গুলা, এই এভিডেন্স গুলা যে জায়গায় হয়েছে, এই যারা সাক্ষী আছেন এদেরকে প্রোটেকশন দেওয়া অতি সত্বর খুবই জরুরি। যতক্ষণ না আমরা এটা প্রোটেক্ট করছি আমাদের কেসগুলোকে আমরা সামনের দিকে আসলে কি কতটুকু ইফেক্টিভ ওয়েতে নিতে পারবো। কারণ আমরা চাই প্রত্যেকটা বিচার স্বার্থপর, প্রত্যেকটা বিচারের ক্ষেত্রে আসামিকে অ্যালিগেশন তাদেরকে বিচারের আওতায় আনা হোক, এবং সেই ক্ষেত্রে আমাদের জন্য এই এভিডেন্স গুলো প্রোটেকশন করাটা, এবং এই যারা এই উইটনেস, যারাই হচ্ছে প্রত্যেকটা ঘটনার ক্ষেত্রে জানেন, এবং যারা ভিকটিম, যারা ফিরে এসেছেন, তাদেরকে আমরা কতটুকু প্রোটেকশন দিতে পারবো সেটাও অনেক অনেক বড় একটা সংখ্যার জায়গায় আছে। আমরা পরিবর্তন দেখতে চান, লক্ষ্য করতে চান, তার প্রথম কার্যকরী পদক্ষেপ হবে এই বিচারটাকে কার্যকর করা। যখন কোনো বিচারিক প্রক্রিয়ায় যে ন্যায়ের একদম স্বচ্ছতার সাথে কোন বিচার প্রক্রিয়া করা হবে, এবং অ্যালিগেশন যাদের এগেইনস্টে তাদের বিচার আওতায় আনা হবে, এবং এটা যখন এক্সাম্পল হবে, তখনই কিন্তু আদার ইনস্টিটিউশন গুলা যেগুলো আমরা চাচ্ছি নতুন বাংলাদেশে এই পরিবর্তন গুলো আসুক, সেটা সম্ভব হবে। আমরা যদি যথেষ্ট পরিমাণে স্বচ্ছতার সাথে, ন্যায়ের সাথে অতি সত্বর এই বিচারিক কাজগুলো করতে না পারি, তাহলে কিন্তু আমার মনে হয় যে বাংলাদেশ কিন্তু আবারও থেমে যাবে, এবং আবারও আমরা অনেক বেশি, কারণ অপশক্তির অনেক বড় অংশ চলে গেল, কিছু অংশ তো রয়ে গেছে অনেক জায়গায়, আর যেটা অনেক অনেক প্রতিফলন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেক জায়গায়, অনেক কর্মকাণ্ডে। সেইখান থেকে আমাদের বলা যে বিচার কোন পথে, ডিরেকশন আমরা জানি, কি করতে হবে আমরা জানি, কিন্তু সেই বিচারিক কাজটা আসলে কতটুকু প্রাধান্য দিয়ে, কতটুকু গুরুত্বের সাথে কোন জায়গায় নিয়ে যাচ্ছি সেটা অনেক বড়।
তো যথাযথ কর্তৃপক্ষ যারা উপদেষ্টা আছেন এবং বিচার বিভাগে যারা আছেন সকলের ক্ষেত্রে সবার কাছে আমাদের একটা যেটা বলার এবং চাওয়ার এবং অবশ্যই যেটা করণীয়, এখন বিচারিক প্রক্রিয়াটাকে গতিটা এই মন্থর না করে আসলে কার্যকর করা হোক এবং প্রত্যেকটা বিচারিক এই বাংলা আইনের লঙ্ঘন যেগুলা গুম প্রত্যেকটা গণহত্যা যেটা আমরা দেখেছি, যেই ল এনফোর্সমেন্ট এজেন্সি, যে ব্যক্তি বা যে মন্ত্রণালয় বা যে বিভাগের সাথে ছিল, যে রাজনৈতিক দলের নামে যে অপশক্তি এটার সাথে ছিল, সবাইকে যদি আমরা ইমিডিয়েট বিচারের আওতায় না আনি, তাহলে এই মন্ত্রগতির ফলে তারা আরো সুযোগ পাবে আরো অনেক কিছু করার, যেটা এই ফ্যাসিস্ট রেজিম এখনো কাজ করছে। আপনারা জানেন পাশের দেশ থেকে কিন্তু তারা চুপ করে বসে নেই, এবং তাদের যে আপনারা জানেন যে আমার দেশের এখনো কিন্তু গত যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, আমরা জানতাম উনি অ্যারেস্ট ছিলেন ক্যান্টনমেন্টে। গত সপ্তাহে আমরা একটা নিউজ ক্লিপে দেখতে পেলাম উনি কলকাতার কোন পার্কে বসে মিটিং করছেন আওয়ামী লীগের লোকজনদের সাথে। তো এটাতে পাশের দেশের যেই ইন্টেলিজেন্স টিম যারাই কাজ করছে তাদেরকে নিয়ে যাওয়ার, সুরক্ষিত ভাবে রাখার ডেফিনেটলি এটার পিছনে একটা মেকানিজম কাজ করছে, যেখানে বাংলাদেশের মধ্যে কোন্দল তৈরি করা, বাংলাদেশের মধ্যে এই বিচারিক প্রক্রিয়াগুলা প্রতিহত করার ও এভিডেন্স গুলা নষ্ট করার জন্য। কারণ তাদের লক্ষ্য আর উদ্দেশ্যটা আমাদের সবার কাছে খুব খুব ভালো ক্লিয়ার। তো আমরা চাই না এই যে বিপ্লব, এই যে আন্দোলন, এত প্রাণের বিনিময়ে ছাত্র জনতার, পুরো বাংলাদেশের মানুষের গত 16 বছরের সব মানুষের যে আত্মত্যাগের ফল, যত পরিবারের আত্মত্যাগের ফলে আমরা সেখান থেকে আমরা আসলে থেমে যাই বা আমরা আরেক অপশক্তিটাকে আরেকবার মাথা চাড়া দিয়ে ওঠার সুযোগটা করে দিই।